নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শব্দযন্ত্রের একটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প একটু ভিন্ন স্বাদের, একটু গা ছমছম করার গল্প। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা বৈরিগির ভিটে। গল্প শুরুর আগে আপনারা এখনও যদি শব্দযন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায়। শুরু হচ্ছে আজকের গল্প, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা বৈরিগির ভিটে। ভীষণ শীত, বাহিরে বৃষ্টি আর বাতাসে মাতামাতি চলিতেছে। তারাপদ বলিয়া দিয়াছিল, চাকর একটা তোলা উনানে এক উনান আগুন রাখিয়া গেল। সকলে নিজের নিজের চেয়ার টানিয়া লইয়া আগুনটা ঘেরিয়া ফেলিল। যে প্রসঙ্গটা শুরু হইয়াছিল তাহারই জেরটা ধরিয়া রাখিয়া সুধেন বলিল, অশ্বিনী, বিশ্বাস করো আর নাই করো, নেই নেই, কিন্তু তুমি এত রাত্রে আর ওপর দিয়ে বাড়ি যেও না। তারাপদ যেমন বলছে, এইখানেই খেয়ে দিয়ে রাতটা কাটিয়ে দাও। ভূত না থাক, এইরকম ভয়ঙ্কর রাত্রের নিজস্ব একটা স্পিরিট আছে। অবস্থাগতিকে সেইটাই মানুষের প্রাণঘাতী হতে পারে। অম্বিকা বলিল, হ্যাঁ, 9টা থেকে আবার অমাবস্যাও পড়ে গেছে। অশ্বিনী উত্তর করিল, যাক, মানুষের স্পিরিট ছেড়ে রাত্রির স্পিরিটে নেমে এসেছে। এইবার বলবে রাস্তার স্পিরিট, পুকুরের স্পিরিট। আর এতই যদি চারিদিকে স্পিরিটের হুড়োহুড়ি, তো অক্ষয় তো থাকবে আমার সঙ্গে। অক্ষয় তাড়াতাড়ি বলিয়া উঠিল, মাফ করতে হচ্ছে, এই শর্মা আজ এ ঘর ছেড়ে আর নড়ছে না। এই রাত্রে 2 মাইল পথ ভেঙে যাওয়ার শখ আমার নেই ভাই, তাও আবার ওই সিদ্ধেশ্বরী শ্মশানঘাটের পাশ দিয়ে। তোমার মতো আমার নতুন বিয়ে নয় যে গিয়ে আমাকে জবাবদিহি করতে হবে, বরং অনেক কাঠখড় পুড়িয়ে বিয়ের কথাটা এতদিন পরে যে উঠেছে, তার জন্যই আমায় 70-এর মুখে ছাই দিয়ে বেঁচে থাকতে হবে। স্থানটা এদের দৈনিক তাসের আড্ডা, তারাপদর বাসা। মিল এরিয়াটা এইখানেই প্রায় শেষ হইয়াছে। এরপরেই একটা প্রকাণ্ড মাঠ, তাহার একটা দিক গঙ্গা পর্যন্ত প্রসারিত। মুক্ত মাঠের উপর দিয়া এলোমেলো হাওয়া আসিয়া চারিদিক দিয়া ঘরটায় প্রবেশ করিবার চেষ্টা করিতেছে। দুয়ার জানালার ছিদ্রপথে কখনো কান্না, কখনো অনুযোগ, হাওয়ার উগ্রতায় কখনো বা ভীত আর্তনাদের মতো শব্দ হইতেছে। একবার দুয়ারের ছিটকিনিটা পর্যন্ত এমন ঝনঝনাইয়া দিল যে সবাইকে ফিরিয়া চাহিতে হইল। অম্বিকা একটু নিষ্প্রভ হাস্যের সহিত বলিল, ভেতরে আসতে চাইছে নাকি ওদের কেউ? অক্ষয় বলিল, হ্যাঁ, যদি চানি তো বিচিত্র কিছু তো নয়। এই যে প্রবল ধাক্কাটা লাগলো দোরের গায়ে, এটা এই পাগলা হাওয়া হওয়ারই বেশি সম্ভাবনা। ধরো এই 15 আনা, কিন্তু বাকি 1 আনার মধ্যে আর একটা মস্ত সম্ভাবনা আছে। আর সেটাকে শুধু গঞ্জিকা বলে উড়িয়ে দিলে চলবে না। তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই। ধরো কোনো অতীতে ঠিক এই জায়গাতেই আর একজন কারুর বাড়ি ছিল। এমনই এক দুর্যোগের রাত্রি, সেদিনের সেই গৃহকর্তা বা বাড়ির অন্য কেউ, বা ধরো কোনো অতিথি বহু দূর থেকে এসে এই বাড়ির দরজার সামনে দাঁড়ালো। শীতে বৃষ্টিতে পথের শান্তিতে একেবারে বিপর্যস্ত। দ্রুত ঘা পড়ল বন্ধ দরজার ওপর। হয়তো কাপড়ের আড়ালে প্রদীপ নিয়ে গৃহিণী কিংবা বাড়ির অন্য কোনো বধূ গিয়ে দরজা খুলে দিল, কিংবা হয়তো আগন্তুক বাড়ির কেউই নয়, কোনো পথিক মাত্র আশ্রয় ভিক্ষায় এসেছে। কপাটে আঘাত হওয়ায় সন্দিগ্ধ কণ্ঠে ভেতর থেকে প্রশ্ন হলো, কে ধাক্কা দেয়? তারাপদ, সুধেন, অক্ষয়, অম্বিকা, রমেন হঠাৎ চমকিয়া পরস্পরের মুখের দিকে চাহিল। অশ্বিনীও যেন বাদ গেল না। অক্ষয়ের কথার সঙ্গে সঙ্গেই যেন বাহিরে একটা তীক্ষ্ণ কণ্ঠের আওয়াজ হইল, কে? দুয়ারের পানে শঙ্কিত নেত্রে
একবার চাহিয়া প্রায় সবাই একসঙ্গে প্রশ্ন করিয়া উঠিল, কে কে দেখতো, কে ধাক্কা দেয়? কে ধাক্কা দিচ্ছে? আরে কে ওখানে? কিন্তু তখনই ঘরের পাশের ডোবাটায় একটা ব্যাঙের আওয়াজ পাইয়া কতকগুলা ব্যাঙ একসঙ্গে কে কেউ করিয়া তারস্বরে আওয়াজ তুলিল। সকলেই লজ্জিত হইয়া আবার পরস্পরের মুখ চাওয়াচাই করিল। অশ্বিনী হাসিয়া বলিল, যাক, অক্ষয়ের থিওরিটা অনেকটা স্পষ্ট হলো এই দিয়ে। কি অক্ষয়, ঠিক বলছি তো? অক্ষয় একটু রাগিয়া বলিল, অত উড়িয়ে দেওয়ার মতো কথা নয় হ্যাঁ অশ্বিনী বাবু। ঠিক এই ধরনের ব্যাপার আমাদের গ্রামে একবার হয়ে গেছে। আর মজার কথা হচ্ছে, তুমিও স্বয়ং ছিলে তার মধ্যে। এমন কিছু বেশি দিনেরও কথা নয়, অথচ এখন দিব্যি ঠাট্টা করছো আমায় নিয়ে। অশ্বিনী স্মৃতিকে আলোড়ন করিবার চেষ্টা করিয়া অক্ষয়ের পানে চাহিয়া রইল। তারপর হঠাৎ ঈষৎ হাস্যের সহিত বলিয়া উঠিল, এই তুমি ওই বৈরাগীর ভিটের কাণ্ডটার কথা বলছো, তাই তো? তারাপদ, সুধেন, অম্বিকা, রমেন একসঙ্গে বলিয়া উঠিল, কি 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 ব্যাপারটা কি বলো দেখি, শুনি। ব্যাপারটা কি শুনি দেখি, আমাদের তো বলনি তো। অক্ষয় অশ্বিনীকে বলিল, আরে বলো না অশ্বিনী, অবিশ্বাসীর মুখেই শোনা যাক ব্যাপারটা। অশ্বিনী বলিল, তাতে জিনিসটার অমর্যাদাই হবে। তুমিই বলো না, আমি না হয় শেষকালে ওই টিকা করে দেবক্ষণ। কারুর যদি কোনো সন্দেহ থাকে তো পরিষ্কার হয়ে যাবে। অক্ষয় বলিতে আরম্ভ করিল, তারাপদ, তুমি ওই বৈরাগীর ভিটেটা দেখেছ, বলে দিলেই তুমি বুঝতে পারবে। সেদিন সন্ধে আমাদের বাড়ি যাওয়ার পথে ওই একটা উঁচু পানা জায়গা আছে না, যেখানে একটা খেজুর গাছ দেখেছিলে, মনে আছে? তারাপদ বলিল, মনে আছে। সেই লম্বা উঁচু হয়ে গিয়েছে, আবার ঘাড়ের কাছটা দুমড়ে নেমে এসেছে, সেইটা তো? হ্যাঁ, সেইটে। তুমি বলেও ছিলে গাছটা বেয়াড়া দেখতে। তো আমি বলেছিলাম জায়গাটার একটা ইতিহাস আছে এবং সেটা বাড়ি গিয়ে বলবো। তারপর তুমিও জিজ্ঞেস করনি, আর আমিও বলতে ভুলে গেছি। সেই উঁচু ঢিবিটাই হচ্ছে বৈরিগীর ভিটে। জায়গাটার একটা বিশেষত্ব এই যে, ওই কাঁধ মোজরানো খেজুর গাছ ছাড়া সবুজ একটি ঘাসের কণা পর্যন্ত দেখতে পাবে না। কিচ্ছু হয় না ওইটুকুতে। কলেজে দুপাতা কেমিস্ট্রি পড়ে আর সব জায়গার মতো আমাদের গ্রামেও দু একজন দিগ্গজ বৈজ্ঞানিক গজিয়েছেন নাকে চশমা দিয়ে। তারা অবশ্য বলেছেন ঘরের দেওয়াল পড়ে জায়গাটা বড্ড নোনা হয়ে গেছে, তাই কিচ্ছু হয় না। কিন্তু যারা জানে তারা ঠিকই জানে, সবুজ প্রাণবন্ত কিচ্ছু হওয়ার জো নেই ওই ভিটেতে। ওর ওপর প্রাণের অভিশাপ আছে। পাশের চারিদিকে সবুজ লতা আগাছায় ঘন জঙ্গল, ছাগল চড়ছে, গরু চড়ছে, ছেলেমেয়েরা বইচি আশফল সংগ্রহ করছে। শুধু বৈরিগির ভিটে কিচ্ছু হবে না, জীবন্ত কারুর পায়ের দাগ পড়বে না। ওই একটি খেজুর গাছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার ভাঙা কাঁধ নিয়ে আস্তে আস্তে তা দুলিয়ে দুলিয়ে পাহারা দিচ্ছে। অভিশাপের কোথাও ব্যতিক্রম ঘটল কি না? লোকে বলে নাকি ওই গাছটার মাথায় কেউ কোনো দিন একটা পাখিকেও বসতে দেখেনি। সত্যি কি মিথ্যা আমি জানি না, সে তো ভগবানই বলতে পারবে। বৈরিগীর ভিটের ইতিহাস সে এক সম্পূর্ণ অন্য ব্যাপার। আজকে যে ঘটনাটার কথা তুলেছি তার সঙ্গে যেটুকু সম্বন্ধ আছে সেইটুকু কথাই বলবো, সবিস্তারে না হয় পরে একদিন বলা যাবে। ওই খেজুর গাছের নিচে গোকুল বৈরাগীর বাড়ি ছিল। পরিবারের মধ্যে নিজে, স্ত্রী বিন্দু অষ্টমী, আর গোকুলের প্রথম পক্ষের একটি মেয়ে, আর সাধন। এই সাধন যে আসলে গোকুল বৈরাগীর কে ছিল তা কেউ জানে না। কেউ বলতো তার দূর সম্পর্কের এক ভাই, কেউ বলতো প্রথম পক্ষের খুব দূর সম্পর্কের শালা, আবার কেউ বলতো গুরু ভাই। মোট কথা, খুব নিকট আত্মীয় কেউ না হয়েও সাধন গোকুলের বাড়িতে বহুদিন থেকেই ছিল। সাধন যাত্রার পালা বাঁধতে পারত বেশ ভালো। এদিকে ছিল পঙ্গু, তার ডান পাটা জন্ম থেকেই শুকনো আর অসাড়। যখনই দেখো শুকনো পা আর একটা মোটা খাতা কোলে, সাধন পালা লিখে যাচ্ছে। উঠত খুবই কম, কেউ এলে পালা নিয়ে কথাবার্তা হতো। সন্ধ্যের সময় গোকুল গাঁজার ছিলিম হাতে এসে বসত, দুটো সুখ দুঃখের কথাও হতো। বাড়ির সঙ্গে সম্পর্ক বলতে ওই এক খাওয়া নিয়ে, সেটাও বেশি দিনই
ওই গোকুলের মেয়ে রেবতী দিয়ে যেত। এই রেবতী মেয়েটি যত বড় হয়ে উঠতে লাগলো ততই বাইরে ভাত নিয়ে আসা তার কমে যেতে লাগলো। সাধন লোকটার পা শুকনো ছিল বটে, কিন্তু মন শুকনো ছিল না। বুঝতেই পারো, শুকনো মন নিয়ে কেউ কখনো যাত্রাপালা মারতে পারে না। যাই হোক, যেদিন বাইরে ভাত না আসতো সেদিন সে বগলে ক্রাচ দিয়ে ভেতরে উপস্থিত হতো, রেবতীর মার কাছে তার নতুন বাঁধা পালার কথা সবিস্তারে পারত এবং দৌড়ের আড়ালে কিংবা উঠোনের ওপাশে রেবতীর উপর তার প্রভাব কীরকম হচ্ছে তার খোঁজ রাখত। লোকটার বয়স খুব বেশি হয়নি, এতদিন পালামাতা নিয়েই ছিল। বোঝা গেল এবার তার মনে ঘর বাঁধবার তাগিদ লেগেছে। অবশ্য সে নিজে ছাড়া ভালোভাবে কথাটা বুঝল রেবতীর মা, কিছু কিছু রেবতীও বোধহয়। ক্রমে রেবতীর বাইরে আহার দিতে আসা খুব কমে গেল এবং সাধনের শুধু আহারের সময় ছাড়া অন্য সময়েও ভেতরে আসার নানা রকম প্রয়োজন হয়ে উঠতে লাগল। এই সময় রেবতীর মা হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেলেন এবং তার মাস দুয়েক পরে গোকুল বিন্দু বষ্টমের সঙ্গে মালা বদল করে তাকে বাড়িতে নিয়ে এলো। গোকুল লোকটা ছিল যাকে বলে ন্যালা খ্যাপা গোছের। রেবতীর মায়ের সঙ্গে মালা বদল করে একটানা 18 বছর ঘর করে এসেছে, এর মধ্যে একটা মেয়েও হয়েছে, এই পর্যন্তই জানে। কিন্তু সে যে বড় হয়েছে এবং তার বড় হওয়ায় শুকনো পা সাধনের বাড়িতে আসা বেড়েছে, এসব তার চোখে পড়েনি। বিন্দুকে আনার পর ব্যাপারটা সম্বন্ধে তার হঠাৎ চৈতন্য হলো, কিন্তু দুঃখের বিষয় সমস্ত ব্যাপারটা সম্বন্ধে চৈতন্য হলো না। সাধন যে রেবতীর জন্যই শুকনো পায়ের উপর উপদ্রব করছে এটা সে টের পেল না। তার মনে হলো বিন্দুর আসবার পর থেকেই সাধনের গতিবিধির মধ্যে একটু পার্থক্য এসেছে। এই ভ্রান্তি থেকে জটিলতা আরম্ভ হলো। সংক্ষেপে বলতে গেলে সাধনের বাড়িতে আসা অল্প অল্প করে একেবারেই বন্ধ হয়ে গেল। বিন্দুবষ্টমী হয়ে গেল ভীষণ রকম পর্দানসীন। শেষে এমন পর্যন্ত হলো যে গোকুল বাইরে গেলে বাড়ির দৌড়ে শেকল উঠতে লাগলো। একদিন গোকুলের কাজ ছিল দূরে কোথাও, যথারীতি শেকলের ওপর সেদিন একটি তালাও ঝুলিয়ে দিয়ে গেছিল সে। সন্ধ্যের সময় এসে তালা খুলতে যাবে, হঠাৎ করে খেজুর গাছের মাথায় একটা খসখস আওয়াজ শুনে নিচে গিয়ে দাঁড়ালো। স্পষ্ট বুঝতে পারল ওপরে কে একজন লোক। সে ডাকল, কে ওখানে? নেমে এসো। সাধন আস্তে আস্তে নিচে নেমে এসে দাঁড়ালো। গোকুল একটু মাত্রও বিস্মিত হলো না। প্রশ্ন করলে, খেজুর গাছে এই সন্ধ্যাবেলায় কি? সাধন একটু কাঁপা কাঁপা গলায় বললে, শিউলি আজ ওই নতুন গাছ কেটেছে, দেখছিলাম ওই রস হলো কিনা। গোকুল বললে, আমি আসল কথাটা বলবো? তুমি অন্য জায়গায় রসের সন্ধান পেয়েছ, আজ সমস্ত দিন দেখা হয়নি, তাই জন্য তুমি এই সন্ধ্যেবেলায় গাছে চড়েছ। সাধন ধরা পড়ে গিয়ে স্বীকার করে ফেলল। গোকুলের পায়ের উপর পড়ে বললে, আমি পঙ্গু, কিন্তু একেবারে নির্গুণ নই। গোকুলদা, তুমি দাও, তোমার রেবতীকে আমায় দাও, আমি সুখে রাখব। গোকুল হেসে উঠল, বললে, এখনো মিথ্যে বলছো রেবতীর কথা তুলে? হ্যাঁ, আমায় বোঝাতে চাও যে তুমি রেবতীর টানেই? সঙ্গে সঙ্গেই কিছু একটা ভেবে নিয়ে গলা নরম করে বললে, তা বেশ, খেজুর গাছের কাঁটাও যখন তোমার কাছে তুচ্ছ, তখন নিশ্চয়ই তুমি ভালোবাসো আমার মেয়েকে। চলো ভেতরে চলো, বিয়ের কথা তো আর খেজুর গাছের তলায় দাঁড়িয়ে হয় না। অক্ষয় একটু চুপ করিয়া বাহিরের দুর্যোগটা যেন ভালো করিয়া অনুভব করিয়া লইল। তাহার পর আরও একটু গুটাইয়া বসিয়া বলিল, ক্রমেই বেড়ে চলেছে দেখছি। তারাপদ প্রশ্ন করিল, তারপর? অক্ষয় বলিল, তারপর আর কি, বৈরাগীর বাড়িটা এক কোণায়, তাই সেদিন কেউ কিচ্ছু বুঝতে পারেনি। পরদিন সকালেই টের পাওয়া গেল গোকুল বৈরাগী 3টে খুন করে উধাও হয়েছে। অবশ্য ধরাও পড়ে গিয়েছিল দুদিন পরেই। সাধনের ঘাড়টা ছিল মচকানো। লোকশ্রুতি যে পরের দিনই একটা দমকা হাওয়ায় ওই খেজুর গাছটার মাথাটা ওরম করে মুচড়ে যায়। সুধেন খুব অন্যমনস্ক হইয়া গিয়েছিল। হঠাৎ যেন সম্বিত পাইয়া প্রশ্ন করিল, রেবতী কেউ খুন করলে? সে কি করেছিল?
অক্ষয় হাসিয়া প্রশ্ন করিল, রেবতীর জন্য তোমার প্রাণ কাঁদলো? হ্যাঁ, আরে তোমার মনে হচ্ছে তাকে খুন করাই বেশি অন্যায় হয়েছে? বিন্দুরই বা কি দোষ ছিল, আর সাধনেরই বা এমন কি দোষ ছিল? সুধেন অপ্রস্তুত হইয়া বলিল, না সে কথা নয়, বলছি মানে থাক। তারপর তোমার ওই বৈরাগীর ভিটের পরবর্তী ইতিহাস কি যেন বলতে যাচ্ছিলে, তাই বলো। অক্ষয় আবার বলিতে লাগিল, বৈরাগীর ভিটেকে সেই থেকে সবাই এড়িয়ে চলে। পাড়ার জীবন্ত বাড়িগুলো থেকে দূরে নিজের কাহিনী বুকে করে বৈরাগীর ভিটে পড়ে আছে। না ঘাটাও কিচ্ছু বলবে না, ঘাটাও এমন কিছু একটা অভিজ্ঞতা দেবে যা সহজে ভুলে উঠতে পারবে না। নানা প্রকার দেখে ঠেকে গ্রামের লোকেরা ছেড়েই দিয়েছিল। এমন সময় সেবার গরমের ছুটিতে দেশে ফিরে এসে একদল তোমার মতো আধুনিক ছেলে গ্রাম থেকে অন্ধ সংস্কার দূর করবার জন্যে একেবারে অন্ধভাবে মেতে উঠল। ঠিক করলে তারা ওই বৈরাগীর ভিটের বুকের ওপর স্টেজ খাটিয়ে থিয়েটার করবে। গ্রামের প্রাচীন অভিজ্ঞ লোকেরা অনেক বুঝিয়ে সুঝিয়ে বললে অন্ধ সংস্কারই বলো আর যাই বলো, লোকে চিরটা কাল যা মেনে এসেছে, ভূত প্রেত উপদেবতা হাঁচি টিকটিকি বার ক্ষণ সবই মানা উচিত। দু অক্ষর ইংরেজি পড়লেই সব মিথ্যে হয়ে যায় না। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। বারক্ষণের কথায় ছেলেরা ঠিক করলে সামনের শনিবারটাতেই তারা প্লেটা করবে। সেদিন অমাবস্যাও আছে, আর টিকটিকি তো স্বাধীনচেতা জীব, তাদের উপর তো হুকুম চলবে না। তবে থিয়েটারের সিন তোলা সিন ফেলা হবে হাঁচির সাহায্যে, ঘণ্টা দিয়ে নয়। 5-6 ছোকরা এই জন্যে নস্যি আর কাঠি নিয়ে তৈয়ার থাকবে। এরও যথারীতি রিহার্সালও আরম্ভ হলো। উপদেষ্টারা হালই ছেড়ে দিলেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত কিছু লোক এদের দিকে ঝুঁকেও গেল। কয়েকজন পাটের লোভে, কয়েকজন আবার আধুনিক হওয়ার লোভে বোধ হয়, কয়েকজন আবার এই জন্যেও যোগ দিল যে ভালো রকম খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল। সিঙাড়া, কচুরি, লুচি, সন্দেশ, আলুর দম আর ঢালোয়া চা। একজন ময়রা ডাকিয়ে বৈরাগীর ভিটের এক পাশেই এসব তৈরি করবার ব্যবস্থাও হয়ে গেল। 3-4 ছেলে ওই দিকটা নিয়েই রইল, জিনিসপত্র জোগাড় করা, তদারক করা, এই সবের জন্যে। অশ্বিনী বলিল, আমিও একজন ছিলাম তার মধ্যে। অক্ষয় বলিল, তাই তোমার অবিশ্বাসটাও আরও বেশি। তারাপদ বলিল, ফাঁকা বাহাদুরিতে একটা আরাম আছে কিনা। অক্ষয় বলিতে লাগিল, দল যখন পুরু হয়ে উঠল, আরও কয়েকজন এলো, লোকে সাহসী বলবে এই লোভে। জানোই তো ভিড়ের মধ্যে ভয় থাকে না। ঠিক হলো 2টো প্লে হবে, বেশ বড় দেখে, অর্থাৎ সমস্ত রাত ধরে ভূতের ভিটে নৃত্য করতে হবে। ভূতেরা যেন দুও না পারতে পারে যে প্রথম রাত্রে একটু চেহারা দেখেই সব পালালো। পালা ঠিক হলো চন্দ্রগুপ্ত আর পাণ্ডব গৌরব। শনিবার সন্ধ্যা থেকেই জায়গাটা বেশ গমগম করে উঠল। প্রথমে ভাবা গিয়েছিল লোক হবে না, ভূতেদেরই দেখাতে হবে প্লেটা। কিন্তু ক্রমে এক এক করে অনেক লোকই জুটে গেল। হোগলা দিয়ে একটা অডিটোরিয়ামও করা হয়েছিল, সেটা উপচে বাইরে পর্যন্ত লোক জমে উঠল। ঠিক 9টার সময় একেবারে 8-10টা ছেলের হাঁচির আওয়াজের সঙ্গে কনসার্ট বেজে উঠল। বাইরে বেশ কয়েকজন ভূত বিরোধী ছোকরা দর্শক তালি দিয়ে এদের অভিনন্দন করতে যাবে, প্রবল একটা বাধা পড়ল। কনসার্ট বেজে ওঠার সঙ্গে সঙ্গেই আরও একটা জিনিস উঠল। কোথাও কিচ্ছু নেই, একটা উৎকট রকমের দমকা হাওয়া। ঠিক কে যেন অডিটোরিয়াম আর স্টেজের ঝুঁটি ধরে একটা কড়া ঝাঁকানি দিয়ে বৈরাগীর ভিটের পুরনো পাহারাদার সেই কাঁধ ভাঙা খেজুর গাছটাকে জাগিয়ে দিয়ে আকাশ বেয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে চলে গেল। একটা রীতিমতো গোলমাল হলো অডিটোরিয়ামে। যারা বুদ্ধিমান তারা ব্যাপারটা দেখেই পাতলা হলো, কিন্তু এদের বাহাদুরি দিতে হবে, কনসার্ট একবারের জন্য থামল না। অশ্বিনী বলিল, তার কারণ সেটা ছিল গ্রামোফোনের রেকর্ড। অক্ষয় কথাটা কানে না তুলিয়া বলিল, কনসার্ট থামলে হাঁচির আরও একটা গুরুতর আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে ড্রপ সিন উঠল। হাঁচিটা আরও গুরুতর করবার অর্থ, ভূতেই যদি দমকা হাওয়া দিয়ে থাকে তো যত পারে দিক, এরা পেছপা নয়।
এরা যে কাদের ঘাঁটাচ্ছে সেটা তখনও টের পায়নি। এবার আর ঝড় উঠল না, কিন্তু যা আরম্ভ হলো কিছুদিন এখন মনে থাকবে বাপধনদের। ড্রপসিন উঠল। তারাপদ, তোমার আলমারিতে চন্দ্রগুপ্ত আছে না? দাও তো, ব্যাপারটা তাহলে ঠিক যেমন হয়েছিল সেরকমই বর্ণনা করতে পারবো। তারাপদ উঠিয়া আলমারি হইতে ডিএল রায়ের বাঁধানো গ্রন্থাবলী বাহির করিয়া আনিয়া অক্ষয়ের হাতে দিল। অক্ষয় চন্দ্রগুপ্ত পালাটা খুলিয়া বাহির করিয়া বলিতে লাগিল। ড্রপ উঠতেই একটা নদীর দৃশ্য, সিন্ধু নদ, সূর্যাস্তের সময়। সিনে নদীর জলের কাছটায় একটু চিরে তার মধ্যে গোল লাল রঙের একটা কাগজ দিয়ে অর্ধেকটা সাঁত করিয়ে দেওয়া হয়েছে, মানে সূর্য অর্ধেক অস্ত গিয়েছে, বাকি কাগজটা টেনে দিলেই সূর্য পুরোটাই ডুবে যাবে আর কি। সামনে সেকান্দার, সেলুকাস আর হেলেন। হেলেন সেলুকাসের হাত ধরে দাঁড়িয়ে, তিনজনেই সূর্যাস্ত দেখছে। এই সময় আশ্চর্য একটা ব্যাপার হলো, সূর্যের দারুণ রাঙা কাগজটা যেই আস্তে আস্তে টেনে নেওয়া হলো, স্টেজের কড়া গ্যাস ল্যাম্পটা কয়েকবার দপ দপ করে উঠেই নেমে গেল। তোমরা হয়তো বলবে ব্যাপারটা কাকতালীয় গোছের, একটা কোয়েন্সিডেন্স মাত্র, কিংবা গ্যাস ল্যাম্পগুলোর এই একটাই দোষ, ঠিক সময় বুঝে নিভে বসে থাকবে। পরে সেই 90দের মধ্যেও ধীরে সুস্থে সেই কথাই হয়েছিল, কিন্তু ঠিক সেই সময়টিতে অন্ধকারের ছায়া যেন সবার মুখ কালি করে দিয়েছিল। অডিটোরিয়ামে তখন একটা ভীষণ হট্টগোল উঠল, আর এদিকে স্টেজের ওপর সব বীর পুঙ্গবদের একটু মুখ চাওয়াচাই করতে হলো। মুখ ফুটে না বললেও কারুর যেন সন্দেহ রইল না যে প্রথমটা, অর্থাৎ দমকা হাওয়াটা ছিল যেন কারুর হুমকি। তাতে ফল হলো না, তাই আবার এই মোক্ষম ঠাট্টার অবতারণা করেছে। বাতাসে যেন একটা হি হি করে বিদ্রুপ হাসির চাপার ঢেউ বয়ে যাচ্ছে। বাহ, সূর্যাস্ত হলে অন্ধকার হবে না? তবে আর তোমরা সিনারি দেখাচ্ছ কি? ড্রপসিন ফেলে আবার আলো জ্বালানো হলো। আর যাই হোক, হাঁচিটা যে ফলল এতে আর কারুর সন্দেহ রইল না। দ্বিতীয়বারও অবশ্য হাঁচি দিয়েই ড্রপসিন উঠল, তবে জোর অনেক কমে এসেছে। এদিকে অডিটোরিয়ামও অর্ধেকের বেশি খালি। যারা আছে তারা খুব গা ঘেঁষে ঘেঁষে ভয়ের নেশায় উৎসুকভাবে বসে আছে। যাক, প্লে শুরু হলো। সেকেন্দার বলে যাচ্ছে। অক্ষয় বইয়ের দিকে চাহিল। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! দিনে প্রচণ্ড সূর্য এবং গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকাল শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দিয়ে যায়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জ। এই পর্যন্ত বলে সেকেন্দার অডিটোরিয়ামের গ্যাস ল্যাম্পের দিকে চেয়ে চোখে মুখে যতটা সম্ভব আতঙ্কের ভাব ফুটিয়ে দাঁড়িয়ে রইল, যেন সত্যিই সে কিছু একটা দেখেছে। প্রথমটায় সবাই ভাবল সেকেন্দার জেস্টার পশ্চার দেখাচ্ছে। কেসটা যে সেকেন্দারের পার্টটা নিয়েছে তার আবার ওদিকে একটু বাড়াবাড়িই ছিল, কিন্তু যখন দেখা গেল কেসটার হিসেবেও যখন বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন প্রম্পটার তাগাদে দিতে লাগলো। আরে এবার বল, পাবৃটে ঘনকৃষ্ণ মেঘ রাশি, পাবৃটে ঘনকৃষ্ণ মেঘ রাশি, আরে বল না কেসটা, পাবৃটে ঘনকৃষ্ণ বল। আরে হয়েছে তোর পশ্চার, মস্ত বড় পশ্চারই তুই, শিশির ভাদুড়ি। প্রম্পটার ছাড়াও উইংসের দুই দিক থেকে ঘন ঘন তাগাতা দিতে লাগলো। অডিটোরিয়ামে তালি পড়ল, কিন্তু সেকেন্দারের মাথায় যে কি বিস্মিত আতঙ্ক ঢুকে গেছে, না চোখ ফেরায় না পার্ট বলে। প্রম্পটার শেষকালে হেরে বললে, সেলুকাস, তাহলে তুমি বলো, সত্য সম্রাট ও পশ্চাৎ দেখাক। সেলুকাস এমনভাবে ফেলিয়ে ফিরে চাইলে যেন কথাটা বুঝতেই পারেনি। তারপর হঠাৎ সামলে নিয়ে বললে, সত্য সম্রাট, এবার সেকেন্দার বল, কোথায় দেখি তালিবন গর্বভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে? আরে বল না কেসটা, কি জ্বালা! কেসটার যেন হঠাৎ খেয়াল হলো। প্রম্পটারের দিকে চেয়ে প্রশ্ন করলে, কি বলবো? অডিটোরিয়ামে আবার তালি পড়ল। ভূতে পেয়েছে, ড্রপ ফেলে দাও বলে একটা শোরগোল উঠল, এবং আরও একদল দর্শক পৃষ্ঠভঙ্গ দেওয়ায় অডিটোরিয়ামটা যেন খাঁ খাঁ করতে লাগলো। প্রম্পটার ভেঙচি কেটে বললে, কি বলবো কচি খোকা, বল, কোথায় দেখি তালিবন গর্বভরে মাথা উঁচু করে? কেসটা ফ্যাল করে চেয়ে আবার প্রশ্ন করলে, কেন? আবার এক চোট হাততালি। সেই গোলমালে প্রম্পটার প্রাণের আক্রোশ মিটিয়ে বললে,
শখ করে থিয়েটার করতে এসেছে। তোমার গোষ্ঠীর পিণ্ডি আর কেন? পাশ থেকে সেলুকাস বললে, বাহ, আমরা থিয়েটার করছি যে বৈরিগির ভিটে, তোর মনে নেই? উইংসের দুই পাশ থেকে দাবড়ি খেয়ে সে চুপ করে গেল। কেষ্টার এবার যেন ঘুম ভাঙল। একটু নড়ে চড়ে বললে, ও হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বল। গড় গড়িয়ে বেশ খানিকটা বলে গেল। প্রম্পটারেরও বড় একটা অপেক্ষা করল না সে। শেষকালে সেলুকাসের মুখের পানে চেয়ে লেখা মতো প্রশ্ন করলে, পুরুকে বন্দি করে আনি যখন সে কি বললে জানো? সেলুকাসের অল্প পাঠ তার মধ্যেই গোলমাল করে ফেলে বললে, কি বললে রে? তারপর দাবড়ানি খেয়ে শুধরে নিলে, কি সম্রাট? কেষ্টা সেকেন্দার খানিকটা হাঁ করে রইল। প্রম্পটিং যেন কানেই যাচ্ছে না। তারপর কপালে দুবার চিন্তিতভাবে হাত বুলিয়ে বললে, দাঁড়া, মনে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিলে, জামাইয়ের মতো। ড্রপ ফেল, ড্রপ ফেল বলে চারিদিক থেকে একটা রব উঠল। এবার স্টেজের মধ্যে থেকেও। খুব বেশি দরকারের সময় ড্রপ সিন খুব বেশি বাগড়া দেয়, এটা তোমরা সবাই জানো। শূন্যে অনেক ওঠানামার পরে শেষে পড়ল। তারপর স্টেজের ভেতরে যে নারকীয় গোলমালটা উঠল, তাতে স্বয়ং ভূতেদেরও লজ্জা পাবার কথা। কেষ্টা আর গজানন, যারা আলেকজান্ডার আর সেলুকাসের পার্ট নিয়েছিল, তাদের তো সবাই খুন করতে বাকি রাখলে। সে বেচারীরা মুখ চুন করে এক ধারটিতে গিয়ে বসে রইল। কয়েকজন বয়স্ক লোকও ভেতরে ঢুকে পড়ল। বললে, বাপু, স্বাদ মিটল তো? এখন ভালোয় ভালো পাত্তারি গুটিয়ে সব ঘরের ছেলে ঘরে ফিরে চলো। রাত্রিরে তাদের নাম করতে নেই, কিন্তু আগাগোড়া কোথা থেকে ব্যাপারটা হচ্ছে তা কি এখনও তোমাদের বুঝতে বাকি আছে? শেষকালে পুরু যে বললে জামাইয়ের মতো ব্যবহার চাই, বুঝতে পারছো না? ওটা গোকুলের মেয়ে রেবতীর সম্পর্কে সাধন বৈরিগীর মনের কথা জানিয়ে সমস্ত ব্যাপারটা হলো এই ভিটের ওপর। তোমরা কি চাও আরও স্পষ্ট করে বুঝিয়ে দেন তারা? তা ভিন্ন কাদের শোনাবে তোমরা বাপু? মুখ বাড়িয়ে একবার অডিটোরিয়ামটা দেখে এসো তো। যজ্ঞের পাণ্ডা সতীনাথ আর কয়েকজন জিদ ধরে বসল, তারা থিয়েটার করবেই। দুজন আবল তাবল বকছে বলে কিছু ভূতের অস্তিত্ব প্রমাণ হয়ে যায় না। সতীনাথ এগিয়ে এসে বুক ফুলিয়ে বললে, আর যদি ভূত থেকেই থাকে আর তাদের বুকের পাটা থাকে, তাহলে তাদের সামনে এসে দাঁড়াক। ব্যাস, এই পর্যন্ত বলেছে। এমন সময়ে একটা ব্যাপার ঘটল যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। বিরূপাক্ষ সেজেছিল চাণক্য। হঠাৎ গ্রিন রুমের দিক থেকে সে এসে হাজির। সে কি উগ্রমূর্তি! চাণক্যের ন্যাড়া মাথার উপর টিকি যেন ফেঁপে রয়েছে, গম্ভীর মুখ, রক্ত জবার মতো চোখ দুটো গর্তের মধ্যে যেন জ্বলছে। সামনে দাঁড়িয়ে শিশির ভাদুরীর মতো মাথা নেড়ে টিকিতে তা দিতে লাগলো, ঠিক যেন কোনো কিছুর ভর হয়েছে। মূর্তি হাবভাব দেখে সবাই একটু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বয়স্কদের মধ্যে বিশেষজ্ঞ হিসেবে এসেছিলেন নবীন হাজরা, ডাক সাইটে ভূতের ওঝা। চাণক্যের পানে চেয়ে কপালে হাত জোর করে বললে, ঠান্ডা হও বৈরিগী বাবা, ঠান্ডা হও, এরা ছেলে মানুষ, ভুল একটা করে ফেলেছে। সতীনাথ কি বলতে যাচ্ছিল, বিরূপ ওদের দিকে চেয়ে একেবারে চিৎকার করে উঠল, নিচের আজ এত স্পর্ধা! ব্রাহ্মণ বৈরিগীকে দেখে একটা শুষ্ক প্রণাম করতেও হাত ওঠে না। যাও, আমার ছায়া মানিও না, আমার নিঃশ্বাসে বিষ আছে, আমি দুর্ভিক্ষ, আমি মরক, এখনো গেলে না? কাত্তায়ন, কাত্তায়ন, নিয়ে এসো তো রামদাটা, আমি কোপাই সবগুলোকে, আর তুমি বাকিগুলোর ঘাড় মটকাতে থাকো এই খেজুর গাছটার মতো করে। কোথায় কাত্তায়ন? আচ্ছা, দা না থাকে স্টেজ খোঁড়ার ওই শাবলটা নিলেই হবে। ছুটে নিতে যাবে শাবলটা, সবাই তাড়াতাড়ি করে তাকে ধরে ফেললে। তার মধ্যে থেকেই কি সে ফোঁসফোঁসানি, জ্বলন্ত ভাঁটার মতো চোখ, পরচুলাটা পিছলে গিয়ে টিকির গোছটা মুখে এসে পড়েছে, গায়ে এসে পড়েছে অসুরের মতো ক্ষমতা, ধরে কি রাখা যায়? আর মাঝে মাঝে সেই চিৎকার, কাত্তায়ন, কোথায় গেলে কাত্তায়ন, নিয়ে এসো তো শাবলটা, আজ দেখি একবার এদের। এক উৎকট কাণ্ড, এখনো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। অক্ষয় চুপ করিল। বেশ বোঝা গেল এই অস্বাভাবিক গল্প বলিতে তাহার স্নায়ুগুলো অতিরিক্ত উত্তেজিত হইয়া গিয়াছে। বাহিরে সেই দুর্যোগ রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও মাতিয়া উঠিয়াছে।
সব মিলাইয়া বৈরাগীর ভিটার তাণ্ডবের চিত্রটা সবার চোখের সামনে যেন স্পষ্ট করিয়া দিতেছে। ভিতরের সমস্ত ঘরটা থমথম করিতে লাগিল। দুয়ারের জানলাটার উপর একটা প্রচণ্ডতর আঘাত আসিয়া পড়ায় সবাই, এমনকি অশ্বিনী পর্যন্ত, চমকিয়া উঠিয়া একবার সেই দিকে চাইল। রমেন নিতান্ত অল্প কথার লোক। এতক্ষণ বালাপোষে আপাদ মস্তক মুড়ি দিয়া শুধু নাক আর মুখটুকু বাহির করিয়া শুনিতেছিল। চমকিয়া উঠিয়া বোধহয় নিজের দুর্বলতাটাকে ঢাকিয়া লইবার জন্য ধীরে ধীরে টিকা করিল। গঞ্জিকা, গাঁজা বলিয়া অক্ষয় চটিয়া উঠিয়া আরও কি বলিতে যাইতেছিল, অশ্বিনী শান্তভাবে বলিল, তুমি চটো না অক্ষয়। যে আসল ব্যাপারটা জানে সে কখনো গঞ্জিকা বলবে না। অবিশ্বাসী অশ্বিনীর মুখে এ ধরনের কথা শুনিয়া সবাই বিস্মিত হইয়া তাহার পানে চাহিল, আরও নতুন কিছু শুনিবার জন্য। তারাপদ প্রশ্ন করিল, তুমি জানো নাকি আসল ব্যাপারটা কি? অর্থাৎ ঠিক কার বা কিসের প্রভাবে? অশ্বিনী গম্ভীরভাবে সিগারেট টানিতে টানিতে মাথা নাড়িয়া বলিল, সে শুনলে? সকলে একসঙ্গে প্রশ্ন করিয়া উঠিল, কি বলতো? অশ্বিনী সিগারেটে একটা দীর্ঘতর টান দিয়া ধোঁয়া ছাড়িয়া বলিল, গঞ্জিকা নয়, সিদ্ধি। সবাই একটু থ হইয়া গেল। সে ভাবটা সামলাইয়া লইয়া অক্ষয় আবার উগ্রভাবে কি একটা বলিতে যাইতেছিল। অশ্বিনী শান্তভাবে হাত উঁচাইয়া তাহাকে বিরত করিয়া বলিল, থামো না ভাই, আমি নিজের হাতে কচুরির পুরের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। ও জিনিসটা পেটে গেলে একবার যা ঝোঁক মাথায় ঠেলে উঠবে তা থামায় কার সাধ্যি? না হয় একবার দেখোই না, একদিন পরখ করে। শুধু দুঃখ রয়ে গেল, থিয়েটারটা শেষ পর্যন্ত টেনে নিয়ে গেল না ওরা। চন্দ্রগুপ্ত, তার মা মুরা, ছায়া, অ্যান্টিগোনাস, এরা সব বাকিই রয়ে গেল। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা বৈরিগীর ভিটে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।